স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। ক্লাস পরীক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতির পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কয়েকটি স্কুলে দেখা গেছে ভিন্ন চিত্রও। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ ৩ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিলেও বরিশালে বেশিরভাগ স্কুলে ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকদের। তাদের দাবি পাঠদান চলমান রেখে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে অভিভাবকরা অভিযোগ করছেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না। খুলনা মহানগরীতে ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি থাকা শিক্ষকরাও যথাসময়ে ক্লাস নিচ্ছেন। ময়মনসিংহে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাদের অন্য দাবিগুলো হচ্ছে চাকরির ১০ বছর এবং ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়া। এসব দাবিতে ৫ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। আমাদের কোনো পদোন্নতি নাই, একটা ব্লাইন্ড রাস্তায় আমরা আছি। আমরা আজকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের যে পর্যায়ক্রমে যে ডিপার্টমেন্টাল যে আমাদের প্রমোশনটা, এটা হওয়াটা জরুরি। যৌক্তিক দাবিও আছে আমাদের 10ম গ্রেড করার, কিন্তু এরপরও আমরা শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে আমরা যথানিয়মে ক্লাস চালু রাখছি। ৩ দফা কর্মসূচির সাথে আমরা আছি, কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা কোনো কর্মসূচি পালন করছি না। বিদ্যালয়ে পাঠদান অব্যাহত আছে। ক্লাস পরীক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতির পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কয়েকটি স্কুলে দেখা গেছে ভিন্ন চিত্রও। আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এই কর্মবিরতিতে কি প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনায় জানাবেন। প্রিয়াকুণ্ড, আসলে আমরা রংপুরে দেখেছি এখন পর্যন্ত এই কর্মসূচির তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। কম বেশি প্রত্যেকটি স্কুলেই কিন্তু আমরা দেখছি পাঠদান অব্যাহত রয়েছে। শহরের তো আছেই, অন্যান্য জেলা শহরগুলোর সহকর্মীদের সাথেও আমরা কথা বলে দেখেছি। বিভাগের যে ৯,৫৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রত্যেকটি বিদ্যালয়েই কিন্তু পাঠদান অব্যাহত রয়েছে। এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা যেটি বলছেন যে শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত না রাখলে এই ছোট ছোট শিশুরা তারা আসলে গণ্ডগোল করে, হট্টগোল করে, ফলে শ্রেণীকক্ষের পরিবেশ বিঘ্নিত হয়। তাই তারা আসলে পাঠদানটা স্বাভাবিক রেখেছেন। অন্যদিকে তারা এই ৩ দফা যে দাবি আছে, এই দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন। যতটা সম্ভব এই দাবির সাথে বা এই কর্মসূচিটাকে পালন করা যায় বা একাত্ম থাকা যায়, সেই চেষ্টাটিও তাদের রয়েছে। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছেই জানতে চাই যে আসলে এই যে আপনাদের কর্মবিরতি চলছে, তারপরেও তো দেখছি আপনারা পাঠদান করছেন, আসলে কারণটা কি? কর্মবিরতি পালন করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। কর্মবিরতি পালন করছি না এটা ঠিক, কারণ বাচ্চারা প্রতিদিন সকালে স্কুলে আসে, ওরা অনেক হইচই করে। আমরা যদি কর্মবিরতিভাবে পালন করি, আমাদের মাঠ নেই, বাচ্চারা বাইরে চলে যাবে, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরই তখন সমস্যা হবে। আর যার জন্যই আমরা বাচ্চাদেরকে পাঠদান দিচ্ছি। বাচ্চারা যদি না আসতো তাহলে এক কথা, কিন্তু আমরা একাত্মতা ঘোষণা করছি কর্মবিরতির সাথে। অনেক ধন্যবাদ প্রিয়া। আসলে শিক্ষকরা যেটা বলছেন যে আসলে যেভাবে আন্দোলনটা করা হচ্ছে, এটি আসলে আন্দোলনের প্যাটার্নটা ঠিক নেই। তবে তাদের দাবি যৌক্তিক। তারা যেটি বলছেন যে সরকার গঠিত যে সংস্কার কমিশন রয়েছে বা পরামর্শ কমিটি, এই কমিটির তাদের যে সুপারিশ সেটিকে সংস্কার করতে হবে। প্রাথমিক শিক্ষকদের এন্ট্রি পদ হিসাবে এটি 11তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। একই সাথে তাদের 10 বছর এবং 16 বছর প্রতিতে যে উচ্চতর বেতনের যে পদোন্নতি দেওয়া দরকার, সেটি ঠিক করতে হবে এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি এটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তাদের এই 3 দফার দাবি যৌক্তিক। রংপুরেও এই কর্মসূচি চলছে, তবে এর কোনো প্রভাব শিক্ষা ব্যবস্থায় খুব একটা পড়েনি। প্রিয়াকুণ্ড। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি মূল্য পরিশোধেই ব্যয় হয়েছে $768 কোটি। এপ্রিলে এ খাতে সরকারের বকেয়া কমে দাঁড়ায় $25 কোটি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা টানাটানি থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি বকেয়া পরিশোধকে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে $7.68 বিলিয়ন। জ্বালানির আমদানি এটাকে সুরক্ষা করে
ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা। ঋণের বোঝা কিন্তু অনেকটা কমেছে। এই যে কাতারে আমাদের যে জ্বালানির যে ছিল আর কি, বকেয়া ছিল, আমরা অনেকটা পরিশোধ করেছি। আদানির বকেয়া বিলটা অলমোস্ট আমরা শূন্যর কাছাকাছি নিয়ে আসতেছি। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গেল 6 মাসে আমদানি বেড়েছে প্রায় 11%, আর এ খাতে বকেয়া কমেছে প্রায় 32%। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ জ্বালানি আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতি হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি জ্বালানি। যে শিল্প খাত মানে 60 বিলিয়ন বা 55 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি আয় করতেছে, যে শিল্প খাতের অবদান অর্থনীতিতে 35% কাছাকাছি চলে গেছে, সেই শিল্পকরটা কিন্তু এখন জ্বালানি সংকটের কারণে হুমকির ভিতর পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি খাতে গেল এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ $25 কোটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানা ভুক্তভোগী শিল্প মালিকরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ রাখায় বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থায় টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগের দাবি বাণিজ্য সংগঠনগুলোর। দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে। তবে বাস্তবতা হলো, মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রম। উদ্যোক্তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি। জেলার কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও একেবারেই উল্টো চিত্র। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোডশেডিং যেন নিত্যসঙ্গী। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 2-3 মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না, বিদ্যুৎও ঠিকমতো থাকছে না, এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে। আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সিএনজিতে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি এলপিজিতে। তা আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেশার থাকবেই, তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া, এটার একটা সময়ও একটু নষ্ট হয়। গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন, তার উপর বেড়েছে গ্যাসের বিল। তো লাভ তো দূরের কথা, আমরা এই কোনো রকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা, ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয়। ইলেকট্রিক বিল পে করতে পারছি না, না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে পারছি না। সেম কনজামশনে তাতে 90 লাখ থেকে 95 লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় 3 কোটি টাকার উপরে প্রতি মাসে। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি 2 কোটি টাকা বা 2 কোটি 20 লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে। সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর। এলএনজি যদি সবসময় সরবরাহ করে আমাদেরকে, তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট তা থেকে হয়তোবা রক্ষা পাবেন, বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়ার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন পোশাক শিল্প ব্যবসায়ী নেতারা। সংগঠনটি নির্বাচনে ভোটারদের কাছে টানতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। জয়ী হলে তৈরি পোশাক শিল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করার কথা বলছে প্রতিদ্বন্দ্বী 3টি জোটই। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ট্যাক্স দেওয়াটাই শুধু সীমাবদ্ধ না, আপনার রিপোর্ট থেকে ছাড়ানো এটা খুব টেকনিক্যাল একটা সমস্যা হয়ে যায়। ধরেন এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে, অনেকগুলো পার্ট কিন্তু রেডিলি অ্যাভেলেবলও না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্টভাবে ধরেন প্লেনে করে আমরা নিয়ে আসলাম, এয়ারপোর্টে আমাদের একটা খুব বড় সাফারিং হয় এই পার্টসগুলো নিয়ে। তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার মনে করি আমি। এবারের নির্বাচনে 35টি পদের বিপরীতে প্রার্থী 76 জন, মোট ভোটার 1865 জন। তার মধ্যে ঢাকায় 1561 ও চট্টগ্রামে 303 জন। ভোটারদের মন জয়ে সবাইকে নিয়ে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রার্থীরা। তরুণদের যে চিন্তাধারা আর আমরা যারা ইতিমধ্যে প্রবীণ হয়েছে, আমাদের যে চিন্তাধারা, এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং আগামী দিনে এই শিল্পটাকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের 35 জনের মধ্যে 20 জনই আমরা তরুণ দিয়েছি। এটাই হলো আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথমত বিজেপিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সেকশন করা হবে, যেটা স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে
নাম্বার 2 ক্ষুদ্র মাঝারি শিল্পের যে চার্জেসগুলো আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব আমরা। এর আগে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে নির্বাচন যুদ্ধ হলেও এবার 6 জন প্রার্থী দিয়ে ঐক্য পরিষদ নামে নতুন জোট যুক্ত হয়েছে ভোটের লড়াইয়ে। নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তে চান তারাও। একজন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে যদি ইলেকশন করতে হয়, দুইটা প্যানেলের যে কোনো একটা প্যানেলে তাকে অন্তর্ভুক্ত হয়ে ইলেকশনটা করতে হয়। তো অন্য যে কেউ যে ইলেকশন করতে পারে সেই ধারাটা তৈরি করার জন্যই আমাদের আসলে ইলেকশনে আসা, যে না 31 মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরে একের পর এক কর্মসূচির কারণে কন্টেইনার জট তৈরি হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আন্দোলনে কি ধরনের প্রভাব পড়েছে বন্দরে জানাবেন? প্রায় 54,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনারের সংখ্যা প্রায় 41,000-এর অধিক। এবং আপনারা জানেন গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কিন্তু ভয়াবহ কন্টেনার জট ধারণ করেছে এবং মূলত কাস্টমস যারা কর্মকর্তা রয়েছেন তাদের কর্মবিরতির ফলে ঠিকভাবে শুল্কায়ন হয়নি। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার খালাস হয়নি এবং খালাস না হওয়ায় এখানে যে সমস্ত কন্টেনার আপনারা দেখছেন বন্দরের অভ্যন্তর বিভিন্ন জেটিতে অনেক কন্টেনার পড়ে আছে, এগুলো কিন্তু খালাস না হওয়ার কারণে কিন্তু এখানে রয়েছে। গড়ের প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 4 থেকে 7,000 মতো কন্টেনার ডেলিভারি হয়, কিন্তু গত কয়েকদিনে কর্মবিরতির ফলে এর সংখ্যা নেমেছে প্রায় 1 থেকে 1,500-এ। অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে তিল ধরনের ঠাঁই নেই, অর্থাৎ কন্টেনার রাখার জায়গা নেই। শুধু তাই নয়, এবং এখানে জায়গা না হওয়ায় বিভিন্ন পণ্য নিয়ে প্রায় 18 থেকে 20টির মতো জাহাজ গভীর সাগরে ভাসছে বিভিন্ন পণ্য নিয়ে, এবং এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারে। অর্থাৎ যে সমস্ত জাহাজ সাগরে ভাসছে সেখানে বিভিন্ন কলকারখানার কাঁচামাল, বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে এবং সেগুলো সময় মতো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কারখানায় ঠিকমতো সময় মতো না পৌঁছানোর ফলে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার কিন্তু প্রভাব পড়তে আরম্ভ করেছে। এবং একটি তথ্য জানিয়ে রাখি, যখন বিদেশ থেকে কোনো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে যখন চট্টগ্রাম বন্দরের সীমানায় আসে, সমুদ্র সীমানায় আসে, একটি জাহাজ সর্বোচ্চ 3 দিন থাকতে পারে। 3 দিন পর তাকে প্রতিদিনের জন্য $10,000 করে তাকে জরিমানা দিতে হয়, এবং এই জরিমানা কিন্তু দিতে হয় আপনার আমদানিকারককে। সুতরাং আমদানিকারক যখন এই বাজারে এই ভোগ্যপণ্যটি ছাড়বে তখন সেখানেও তার যে আপনার ড্যামারেজের যে টাকা সেটি সে কেটে নিয়ে তারপর সে ছাড়বে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে বন্দরে ভয়াবহ কন্টেনার জট। বন্দরে যারা কর্মকর্তা তারা যদি বলছেন হয়তো আগামী 2 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাদারীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ এক্সপ্রেস সিএসআরএম এক্সপ্রেসে আজকে আমরা রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। এই উপজেলায় নানা সমস্যা, সংকট এবং সম্ভাবনা নিয়ে আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলবো, জানবো এসব এলাকায় কি কি দুর্ভোগগুলো রয়েছে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই এলাকায় চিকিৎসা হাসপাতাল রয়েছে, কিন্তু তারপর থাকার পরে চিকিৎসা সেবাটা আপনারা কেমন পাচ্ছেন? আমাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, ঠিক আছে। ভালো কোনো উন্নত চিকিৎসা নাই। কোনো একটা মানুষ অসুস্থ হইয়া নিলে তারপরে তারা বলতেছে যে হয় বরিশাল নিয়ে যান, আনালে ঢাকা নিয়ে যান, উন্নত কোনো চিকিৎসাই নেই আমাদের কালকিনিতে, ঠিক আছে। আমাদের চাই যে আমাদের কালকিনিতে যাতে উন্নত ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা হয়, এটা আমাদের আশঙ্কা। আমরা সিএসআরএম এক্সপ্রেসের আরও একজনের সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাই এই এলাকায় বেকারত্বের সংখ্যাটা কেমন, কোনো শিল্প কলকারখানা রয়েছে কিনা? আমাদের কালকিনি উপজেলায় প্রচুর পরিমাণের বেকারত্ব রয়েছে। শিক্ষিত যুবকগুলো অবৈধভাবে লিবিয়া হয়ে কিন্তু সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি থাকবে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের যাতে সুযোগ সৃষ্টি করা হয় এবং যারা শিক্ষিত যুবক রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করা হয়। প্রচুর পরিমাণের বেকারত্বের অভাব রয়েছে, আর বেকারত্বের অভাবের কারণে দেশে তরুণ প্রজন্ম নেশাগ্রস্ত হচ্ছে খুব।
মাদকের ভয়াবহতা খুব বেড়ে যাচ্ছে। আমরা এই পাশে আরও কয়েকজনের সাথে কথা বলবো, জানতে চাইবো যে আপনাদের এই এলাকায় নগরের কি কি অসুবিধাগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে অন্য বিষয়গুলো। আমাদের এই জায়গায় রাস্তায় যদি একটু বৃষ্টি হয় তাহলে এই যে মহাসড়কের দুই পাশে পানি জমার পরে রাস্তার দুই পাশ দিয়ে চলাচল করা যায় না, গাড়ি চলে গেলে তারপর লোকজনের কাপড় চোপড়ে ভিজে যায়। আর আমাদের ড্রেনেজ কোনো ব্যবস্থা নাই, উন্নত মানের কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। আমাদের যে এই জায়গায় বড় একটা বিশাল মাছের বাজার আছে, মাছের বাজার রাস্তা নাই, ওই জায়গায় ঢোকা যায় না। লোকজন গেলে ময়লা আবর্জনার পানিতে পোশাক আশাক নষ্ট হয়ে যায়, এই জন্য মানুষ খুব দুর্ভোগে আছে। ওই জায়গায় ড্রেনেজ এবং রাস্তা উভয় একটাও নাই, আমাদের কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে। এই এলাকায় আপনাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন রয়েছে, এছাড়া আর কি কি নাগরিক অসুবিধা রয়েছে আপনাদের এই কালকিনি উপজেলা? ভালো কোনো ডাস্টবিন নাই, বুরগাড়া বাজারে ডাস্টবিনের প্রয়োজন। আর একটা টার্মিনাল চালু করার কথা, চালু করে না, অচল হয়ে পড়ে রয়েছে। টার্মিনালটা চালু হইলে আমাদের বুরগাড়া বাজারের লেগে ভালো হয়। যেমনটি নানান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং CSRM ডিবিসি এক্সপ্রেস দুপুর 2টায় আমরা একই উপজেলার অন্য জায়গা থেকে যুক্ত থাকব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। 80-র দশকে রাজশাহীর বড়াল নদীর উৎসমুখ সহ প্রবাহ পথে নির্মিত স্লুইস গেট, বাঁধ ও সেতু এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বন্যা থেকে বাঁচতে অপরিকল্পিত এসব স্লুইস গেট নির্মাণ করা হয়, তবে উল্টো প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এখন মরে গেছে বড়াল সহ এর শাখা নদীগুলো। রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে উৎপত্তি বড়াল নদীর। নদীটি 220 কিলোমিটার প্রবাহিত হয়ে মিশেছে যমুনা নদীতে। 1984 সালে পানি উন্নয়ন বোর্ড বড়াল নদীর উৎসমুখে একটি এবং আটঘরিয়ায় 2টি অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ করে। এতেই মরতে শুরু করে বড়াল সহ এর শাখা মুসা খান, নারদ, চিকনাই, রত্নাই, নন্দকুজা, গোমানি ও ছিনি নদী। ভিন্ন স্রোতের এই নদীতে একসময় প্রচুর মাছ পেতেন জেলেরা, ছিল প্রাণ বৈচিত্র্য। বর্তমানে বড়াল নদীর অনেক অংশ দখল হয়ে গেছে। পানি না থাকায় কমেছে মাছ, চাষাবাদের পানিও মিলছে না। এই রেগুলেটর করার কারণে নদীর পানি প্রবাহ আরও কমে গেছে এবং এরকম আরও রেগুলেটর এদিক হয়েছে, হওয়ার কারণে পানির প্রবাহটা একবারে কমে গেছে। মাছই তো নেই নদীতে, পানি না থাকলে মাছ করতে হবে। এই যে নদী আছে এখানে পানি এতটাই অল্প যে পানি যে লেয়ার, টিউবওয়েলের লেয়ার, সেটা আমাদের টিউবওয়েলে এখন পানি পাওয়া যায় না। প্রায় 63টার মতো খুবই সংকুচিত সেতু তৈরি করা হয়েছে এই বড়াল নদীর উপরে। এই স্লুইস গেটগুলো অপসারণ করা হোক এবং যে সেতুগুলো আছে, যে ব্রিজগুলো আছে খুবই সংকুচিত, সেগুলো ভেঙে আরও বড় করে সেগুলো প্রয়োজনে তৈরি করা হোক এবং এই যে নদীর তলদেশে যে পলিমাটি জমে আছে সেগুলো অপসারণ করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক যে গতি সেটা পূরণ করা হোক। পানি সম্পদ উপদেষ্টা বলছেন এসব স্লুইস গেট আর কোনো প্রয়োজন নেই, নদী বাঁচাতে খননও জরুরি। স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বড়াল নদীর প্রবাহ ফেরানো এখন সময়ের দাবি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। কোরবানির ঈদ সামনে রেখে চুয়াডাঙ্গা এবং চাঁদপুরে গরু প্রস্তুতে এখন ব্যস্ত সময় কাটছে খামারিদের। তবে কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় বড় আকারের গরু নিয়ে দুশ্চিন্তায় চুয়াডাঙ্গার খামারিরা। প্রাণী সম্পদ কর্মকর্তারাও বলছেন বড় নয়, ছোট গরুর চাহিদা এবার বেশি। এদিকে চাঁদপুরে ৬২,০০০ গবাদি পশু প্রস্তুত, খামারিদের শঙ্কা ভারতীয় গরু এলে লোকসানে পড়বেন তারা। দেশের বাজারে যেসব বিশালদেহী গরুর দেখা মেলে তার বেশিরভাগই আসে চুয়াডাঙ্গা অঞ্চল থেকে। এজন্য জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গড়ে উঠেছে গোখামার। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। কোরবানির ঈদের আর মাত্র সপ্তাহে 2 সময় বাকি থাকলেও খামারগুলোতে দেখা মিলছে না ক্রেতা ব্যাপারীদের। এবার বেড়েছে গোখাদ্যের দাম ও লালন পালন খরচ। 1 মাস আগে থেকেই গরু বেচা কিনা শেষ হয়ে যেত, কিন্তু এবার তো আর সেই রকম পাইকারিরাও আসছে না, এখনো ঢাকায়ও তুলতে পারেনি। ঢাকায় নেওয়ার সম্ভাবনা, তাও বিক্রি হবে কিনা তাও ঠিক না। এদিকে লোকসান ঠেকাতে খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। যেহেতু আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি, খুব বেশি বড় গরুর দিকে ঝোঁকা যাবে না, এই পরামর্শটা আমরা খামারিদের দিচ্ছি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের খামারিরা। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু আসলে ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কাও রয়েছে। ইদানিং আমরা দেখছি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ গরু আসতেছে। যদি গরু এইভাবে ঢুকতে থাকে
তাহলে বাংলাদেশের খামারিরা লস খাবে। বাইরে থেকে গরু আমদানি করা না হয় তাহলে আমরা যারা খামারি আছি আমরা একটা ন্যায্য দাম পাবো। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন ভারতীয় গরু বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় গরু কোনো ঢুকার কোনো স্কোপে নাই, বর্ডার খুবই স্ট্রিক্টলি সিকিউরিটি সময় থাকে। ওভারঅল আমাদের কোরবানির যোগ্য গরুর সারপ্লাস থাকবে এবং আমরা সবাইকে ভালো কোরবানি উপহার দিতে পারব। এবার চাঁদপুরে কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা অন্তত ৭৬,০০০। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম দিনাজপুরের লিচুর বাজার। পাইকাররা দূর দূরান্ত থেকে এসেছেন সংগ্রহে। ভোর থেকে বিকেল পর্যন্ত চলছে বেচাকেনা। পাইকাররা লিচু কিনে পাঠাচ্ছেন দেশের নানা প্রান্তে। পরিবারের জন্য লিচু কিনছেন অনেকে। দিনাজপুরের বাজারে এখন পাওয়া যাচ্ছে মাদ্রাজি জাতের লিচু। পরিপক্ক না হলেও কেউ কেউ বেদানা জাতের লিচুও বাজারে আনছেন। লিচুর রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুর। দেশে উৎপাদিত মোট লিচুর প্রায় অর্ধেকই আসে এ জেলা থেকে। মাদ্রাজি, বেদানা, বোম্বাই, চায়না ও মুজাফফরি সহ নানা জাতের লিচুর চাষ হয় জেলায়। এবার ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের মধ্যভাগ থেকে মাদ্রাজি, জুনের প্রথম সপ্তাহ থেকে বেদানা আর জুনের শেষ সপ্তাহে বাজারে উঠবে বোম্বাই ও চায়না 3 লিচু। এরই মধ্যে মাদ্রাজি লিচুতে সয়লাব জেলার পাইকারি বাজারগুলো। মাদ্রাজি একটু পরিপূর্ণ হচ্ছে, তাও পুরোপুরি হয় নাই। বেদানাটাও আসছে বাজারে কিন্তু পরিপূর্ণ না। মাদ্রাজি বেচলাম আজকে ৩,৩২০ টাকা, সর্বনিম্ন মাদ্রাজি বেচলাম ২,২২০-২৪০০ টাকা। দাম নাগালের মধ্যে আছে বলছেন ক্রেতারা, তবে অপরিপক্ক লিচু বিক্রির অভিযোগও আছে। বর্তমানে একটু মিষ্টি কম আছে, তবে পরিপক্ক হলে আরো মিষ্টিটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। সেই পরিপক্কতা এখনো লিচুর আসে নাই। আমরা কিনতেছি বাচ্চা কাচ্চাদের আবদারের কারণে কিনতেছি। লিচুর স্বাদ সপ্তাহখানেক আরো ভালো হবে। বিরূপ আবহাওয়ার কারণে সময়ের আগেই বেদানা জাতের লিচু বিক্রির কথা স্বীকার করলেন চাষিরা। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, মাল ফাটে যাচ্ছে, যার কারণে অনেকেই কাঁচামালটা নিয়ে আসছে। আসলে কি পরিপূর্ণভাবে লিচু উঠে নেই। তাপের কারণে এবার যে মৌসুমটা আরো হয়তো 10 দিন পরে নামতো, এটা একটু আগে আসছে আর কি। লিচু চাষে কৃষকদের সহায়তার পাশাপাশি অপরিপক্ক লিচু বিক্রি বন্ধে সজাগ কৃষি বিভাগ। জিআই পণ্য হওয়ার কারণে দিনাজপুরে এই আবারটি সম্প্রসারিত হবে। কৃষক আশা করছি লাভবান হবে। কৃষক ভাইদের পরামর্শ তারা যাতে পরিপক্ক সম্পন্ন হওয়ার পরেই যাতে বাজারে এই জিনিসগুলো বাজারজাত করে, তাহলে কৃষক এবং ভোক্তা উভয় লাভবান। দিনাজপুরে এবার প্রায় 700 কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।